সুনীলবাবু, আপনাকে বাংলা নিউজ রাফে নমস্কার। প্রথম যে প্রশ্নে যাব, এই যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে একটি অভিযোগ উঠেছেন বিধায়িকা এবং আপনার বিরুদ্ধে। আমরা জানি ইতিমধ্যেই এই অভিযোগ বিজেপি সদর দপ্তর, যেখানে জনতার দরবার, সেখানে এই অভিযোগ গিয়ে জমা পড়েছে। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা, জনতার দরবার পশ্চিমবঙ্গের 8 কোটি মানুষের দরবার। সেখানে যে কোনো মানুষ তার অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর দরবারে পৌঁছাতে পারে। এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু যে বিষয়টা নিয়ে আপনি আজকে প্রশ্নটা করলেন, এই বিষয়টার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে, যে বাড়ির তলে দোকান, সেই বাড়ির যে মালিকানা, সেই মালিকানা শ্যামল দাস বলে জনৈক এক ভদ্রলোক, তার 4 ভাই এবং বোন মিলিয়ে তারা 5 জনের শরিকি সম্পত্তি। 1996 সালে এই দাস পরিবার ওই পাড়া থেকে অনতি দূরে নিউ সন্তোষপুরে বসবাসকারী শ্রী অমল দাস এবং শ্রী আশু দাস বলে 2 ভাই তাদের ভাড়া দেন। 96 সালে এই দোকানটি ভাড়া দেওয়া হয়। অমল দাস, যিনি ওই ভাড়াটিয়ার মধ্যে একজন, আশু দাসের ভাই, তিনি তৎকালীন সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন। ফলে আশু দাস এবং অমল দাস ওই ভাড়াটিয়া হিসেবে ওই বাড়িতে যে দোকানটি পরিচালনা করতেন, সেটি একটি কাঠের দোকান ছিল, কাঠের কাজ হতো। দিন গেছে, কাল গেছে। 2011 সালে সিপিএম হেরে যাওয়ার পর তখন ইতিমধ্যে অমল দাস সরকারি স্কুলে চাকরি করেন। আশু দাসের নিজের গ্রিলের কারখানা আছে, ব্যবসা আছে। ফলে তাদের আর ওই কাঠের দোকানের প্রয়োজন ছিল না। ফলে তারা ধীরে ধীরে ওই ব্যবসাটা ক্লোজ করে ফেলে, ব্যবসাটা অনিয়মিত হয়ে যায়। ফলে ওই কাঠের দোকান প্রায় বন্ধই থাকতো। এই সময়কালের মধ্যে কোনো এক সময় অমল দাস তার বাবার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন বাবলা রায় বলে এক প্রমোটারের থেকে। তিনিও একটা সময় সিপিএম ঘনিষ্ঠ ছিলেন, তৃণমূল আমলে তৃণমূল ঘনিষ্ঠ। তা বাবলা রায়কে এই টাকা অমল দাস ফেরত দিতে পারেননি। বিনিময় হিসেবে অমল দাস তখন সিদ্ধান্ত নেন যে বিনিময়ে তাদের যে দোকানটা তারা ভাড়া হিসেবে নিয়েছেন, সেই দোকানটা তারা আবার সাবটেনেন্ট হিসেবে বাবলা রায়কে দিয়ে ওই 2 লক্ষ টাকা থেকে নিষ্কৃতি চান। ফলে 2016 সালে তারা বাবলা রায়কে ওই দোকানটি সাবটেনেন্ট হিসেবে দিলেন। এখন মাঝখানে প্রশ্ন থেকে গেল যে বাড়িওয়ালা জানতে পারলেন না। তাহলে বাবলা রায়ের সাথে চুক্তি যদি কারোর হয়ে থাকে, সেটা ভাড়াটিয়া অমল দাসের। আর উল্টো দিকে বাড়িওয়ালার সাথে অমল দাসের কিন্তু এগ্রিমেন্ট আছে। সেই অনুযায়ী অমল দাস প্রত্যেক মাসে বাড়িওয়ালাকে ভাড়া দেন এবং যতদিন অমল দাস বেঁচে ছিলেন ততদিন অবধি অমল দাসই ভাড়াটা দিয়েছেন। এরপরে 2018 সালের মাঝামাঝি অমল দাস মারা যান। মারা যাওয়ার পর ন্যাচারালি ওই এগ্রিমেন্ট ভয়েড হয়ে যায়। বাড়িওয়ালা তখন তৎকালীন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর কাছে যান, কিন্তু তারকেশ্বর চক্রবর্তী বাড়িওয়ালাকে কোনো সুযোগও দেন না, কিছুই দেন না, উল্টে তাদের বিতাড়িত করেন, তাড়িয়ে দেন। দিন গেছে, কাল গেছে। তৃণমূলের সুযোগ নিয়ে বাবলা রায়ের মাধ্যমে বাবলা রায় এবং বাবলা রায়ের মারা যাওয়ার পর বাবলা রায়ের স্ত্রী ওখানে সাবটেনেন্ট হিসেবে দিব্যি দোকান চালিয়ে গেছেন, অথচ যাদের আইনের পরিভাষায় সাবটেনেন্ট হওয়ার কথাই না, তা গেছেন, আইন বুঝবে সে কথা। এবার 26 সাল, ভরসা আইন, ভয় আউট, ল্যান্ডলর্ড এসছেন বিধায়িকার দরবারে। 8ই জুন তারা আসবার পর তারা তাদের কাগজপত্র দিয়েছেন, বিষয়টি বলেছেন। মাননীয় বিধায়িকা, যিনি সাবটেনেন্ট হিসেবে আছেন, তাকেও ডেকেছেন, তার কাগজও চেয়েছেন। তিনি একটি এগ্রিমেন্ট বের করে দিয়েছেন। সেই এগ্রিমেন্টটি অমল দাসের সাথে তার হাজবেন্ডের করা 2016 সালের এগ্রিমেন্ট। কিন্তু আমাদের লয়ার চেক করতে গিয়ে দেখছেন এগ্রিমেন্টের ড্যামি পেপারগুলো যা লেখা আছে, সামনের কোর্ট পেপারটা আর কোনোভাবে 16 সালের কোর্ট পেপার না, ওটা বর্তমানের কোর্ট পেপার। তাহলে বর্তমানে যে কোর্ট পেপার কোর্ট থেকে উইথড্র হলো, সেই কোর্ট পেপারে পুরনো 10 বছর আগের এগ্রিমেন্ট হলো কি করে? তখন সন্দেহ হওয়ায় অয়ন পাল বলেছে, এই এগ্রিমেন্টটাকে আমাদের ভ্যালিড মনে হচ্ছে না, আপনার কাছে আর কি কাগজ আছে? তখন উনি একটি ট্রেড লাইসেন্স বের করেছেন। সেই ট্রেড লাইসেন্সে ওই বিল্ডিং এর এসএসসি নাম্বার দেওয়া নেই।
তখন অয়ন পাল বলেছেন যে বিল্ডিং এর এসএসসি নাম্বার দেওয়া নেই ট্রেড লাইসেন্সে, সেই ট্রেড লাইসেন্সটাকে আপনি এখানকার ট্রেড লাইসেন্স বলে দাবি করছেন কেন? বলে অ্যাড্রেস লেখা আছে। বলে অ্যাড্রেস লেখা থাকলে হয় না, এসএসসি নাম্বার কর্পোরেশনের শেষ কথা। এহেন পরিস্থিতিতে তখন অয়ন পাল ওনাকে বলেছেন, বিধায়িকাও বলেছেন, আপনার কাছে আর কি সাফিসিয়েন্ট ডকুমেন্ট আছে? উনি আর কিছু দেখাতে পারেননি। তখন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে দুপক্ষ একসাথে বসে মিটিয়ে নিন, নয় আপনারা দুজনে আইনের পথে চলে যান। তা যে যার মতন চলে গেছে। ল্যান্ডলর্ড তার আইনের পথে যাওয়ার কারণে তার লয়ারের সাথে কথা বলে সে ঠিক করেছে ওই দোকানের পজিশনটা তার কাছে রাখবে। তিনি দোকানের পজিশন নিয়েছেন 12ই জুন। যেদিনকার কথা উনি বলছেন বিধায়িকার অনুগামীরা গিয়ে তাকে নাকি মারধর করে এবং দোকান দখল করার চেষ্টা Yes, দখল করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে এত বড় ঘটনা ওখানে ঘটলো, একটা ছোট্ট ভিডিও, ছোট্ট একটা ছবি, অঞ্চলের কোনো মানুষের সাক্ষ্য প্রমাণ কিচ্ছু পাওয়া গেল না। এবং ভদ্রমহিলা তারপরে এসে যখন ঘটনাটা জানলেন, তারপরেও তিনি আর আমাদের সাথে যোগাযোগ করলেন না, মঞ্চে যুক্ত হয়ে গেল এরপর এপিডিআর। এই পুরো ঘটনাটার পেছনে যে নেক্সাস, সেটা হচ্ছে আরবান নকশালীদের যে সংগঠন এপিডিআর, তারা ভদ্রমহিলাকে পেয়ে এই যে আমরা যাদবপুর বিধানসভায় বামেদের ধুলো চাটিয়েছি, আরবান নকশালদের জায়গা জিরো করে দিচ্ছি, এটার রাগ সর্বরী মুখার্জির ওপর পোষণ করবার জন্য তারা সর্বরী মুখার্জিকে আক্রমণের পথে চলে গেলেন। এবং তারা তো জানেন না সর্বরী মুখার্জিকে আক্রমণ করলে চলবে না, সাথে অভিজিৎ রায় অর্থাৎ রাজা রায়কে মেলাইন করতে হবে। গল্পের গরু গাছে উঠলো, উনি থানায় গিয়ে কমপ্লেন করলেন, থানায় 144 হলো, ল্যান্ডলর্ডদের বিরুদ্ধে উনি বিভিন্ন ধারায় মামলা দিলেন, ল্যান্ডলর্ডরা আগাম বেল নিল, আইনি পথে বিষয়টা চলছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে কমপ্লেনটা করতে গেলেন, সেই কমপ্লেনে কোথাও তো থানায় বললেন না যে ল্যান্ডলর্ডের সাথে সাথে এই ঘটনায় অভিজিৎ রায়, সর্বরী মুখার্জি বা অয়ন পালরা আমাকে মারধর করেছে, আমার দোকান দখল করেছে। পুলিশের খাতায় কমপ্লেনে আমাদের নাম দিলেন না। ময়দানে এপিডিআর ঢোকার পর এপিডিআর ওনাকে ঠিক করে দিল যে এবার এনাদের নাম দিন, কারণ পলিটিক্যালি আমাদের ফায়দা তুলতে হবে। উনি নাম তুললেন কার? সর্বরী মুখার্জি, রাজা রায় এবং অয়ন পাল। অথচ আইনের দরবারে উনি সে নামগুলো নিলেন না। তাহলে দুটো জায়গায় দুরকম নাম কেন? দ্বিতীয় আর একটা কথা আমি আপনাকে যেটা দেখাবো, এইটি যে হচ্ছে সময়ে দোকান দখল করার অভিযোগ উঠছে সেই সময়ে জুন মাস, হ্যাঁ সেই সময় অভিযোগ এই উঠেছে। এই এই আপনি দেখুন, এটি হচ্ছে আমার জুন মাসের 1 তারিখ হিমাচল প্রদেশে ঘুরতে যাওয়ার জন্য আমি হাওড়া থেকে আম্বালা ক্যান্টনমেন্ট যাচ্ছি, তার ট্রেনের টিকিট। এবং আমি 3 তারিখ আম্বালা ক্যান্টনমেন্টে ভোরবেলা নামার পর আমি গোটা হিমাচল ঘুরেছি। ঘোরার পর এইটি হচ্ছে আমার ফ্লাইটের টিকিট। 13 তারিখ সন্ধ্যাবেলার পর আমি ফ্লাইটে চণ্ডীগড় থেকে কলকাতায় ফিরি অনেক রাতে। ফলে আমি 8, 9, 10, 11, 12 অর্থাৎ মহিলা আমাদের অফিসে ওই সময় যতবার এসছেন প্রতিমা দেবী, আমি ছিলাম না। 12 তারিখ গন্ডগোলে আমার থাকার প্রশ্ন নেই, আমি কারণ আপনি তখন 13 তারিখ মানালিতে। ফিরেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা, উনি কার কথায়, কোন রাজনৈতিক পরিচক্রে উনি আবর্তিত হয়ে সর্বরী মুখার্জির সাথে সাথে আমাকেও মেলাইন করলেন? অর্থাৎ আমার ব্যক্তিগত ধারণা এইটার পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত রয়েছে, যে চক্রান্তের নিরিখে আছে আরবান নকশালীরা এবং মদতে আছে সিপিআইএম, মদতে আছে আরো ব্যাকড্রপে তারকেশ্বর চক্রবর্তী। কেন আপনারা জানেন, চোর তারকেশ্বর চক্রবর্তীকে আমরা অ্যারেস্ট করিয়ে জেল খাটিয়েছি 1 মাস 1.5 মাসের ওপর। সদ্য তিনি একটি মামলায় বেল পেয়ে নিষ্কৃতি পেয়েছেন। কিন্তু আপনি নিশ্চিত থাকুন তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে প্রচুর অভিযোগ এখনো জমা পড়ছে, আগামী দিনে উনি আবারও জেল খাটবেন। ওনার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, আপনি সরাসরি নাম করে অভিযোগ করছেন, আপনার কাছে একদম নাম evidence করে, আছে? এভিডেন্স তো অবশ্যই আছে। তারকেশ্বর চক্রবর্তী কালকে 1800 টাকা পাঠিয়েছেন এই ভদ্রমহিলাকে ওইখানে গিয়ে রিপোর্ট করবার জন্য। উনি আবার সেখান থেকে 100 কত টাকার মাছ ভাত খেয়েছেন, ট্যাক্সি করে গেছেন, তারও খবর আমাদের কাছে আছে। মানে রাজ্য দেখুন দপ্তরে এটা, পাঠানোর জন্য। ইয়েস, আপনি শুনুন,
প্রথম কথা হচ্ছে এটা ছোট পাড়া, এখানে কারোর কথা কারোর লুকিয়ে রাখা যাবে না। প্রশ্ন করুন, ওখানে গিয়ে ল্যান্ডলর্ডকে প্রশ্ন করুন, যার বাড়িতে ঘটনা, তারাই বলবেন আমাকে তারা চেনেন না, জানেনও না। সর্বরিদির এখানে এসছিলেন, সামান্য ঘটনা, তারা চলে গেছেন আইনের পথ। তারপরেও তাদের প্রশ্ন করুন, ওপাড়ায় কুট্টিকে কার হাত দিয়ে টাকা পাঠানো হয়েছে। এসব প্রশ্ন আমরা যত গভীরে যাচ্ছি তত জানতে পারছি। কিন্তু একটা কথা মাথায় রাখুন, রাষ্ট্রবাদে বিশ্বাস করা মানুষটির পা টলানো যাবে না। লালগড় বলে পরিচিত যাদবপুরকে গেরুয়াময় বানিয়ে দিয়েছেন যে মহিলা, তার গায়ে কালি লাগানো যাবে না। এপিডিআর হোক, সিপিএম হোক, আর তারকবাবু আপনি হন, আর আপনাদের সাথে কিছু কুচক্রী রাজনীতিবিদ যারা ঘোলা জলে মাছ ধরার খেলা খেলছেন, আমি তাদের প্রত্যেককে বলছি, আসুন সত্যিকারের লড়াই করতে হলে ময়দানে নেমে রাজনীতির লড়াই করুন। অন্যায় করে, লুকিয়ে, গোপনে, মিথ্যা কথা বলে মেলাইন করবেন না, এতে আপনাদেরও ভালো হবে না। আমরা এ লড়াই কিন্তু ছেড়ে দেব না। এই যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ গেছে রাজ্য দপ্তর এবং মুখ্যমন্ত্রীর কাছে স্বয়ং এই অভিযোগ গেছে, আপনারা এই নিয়ে কি ভাবছেন? পরবর্তী পদক্ষেপ কি আপনাদের তরফ থেকে? আমার দৃঢ় বিশ্বাস, সর্বরী মুখার্জি হঠাৎ করে টিকিট পাওয়া কোনো বিধায়িকা নন। ভারতীয় জনতা পার্টিতে সর্বরী মুখার্জি যুক্ত হন 2012 সালে। আর গোটা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ অভিনয়ের জগতে সর্বরী মুখার্জিকে চেনেন 1999 সাল থেকে। ফলে তার 27 বছরের একটি অভিনয় জগতের কেরিয়ার আছে এবং 14 বছরের একটি রাজনৈতিক জীবন আছে, এবং সেই জীবন পুরোটা গেরুয়াময়। সেই জীবনে অন্য দল থেকে আসার কোনো ফ্যালাসি নেই। সর্বরী মুখার্জি নিখাদ। ফলে সর্বরী মুখার্জির রাজ্যের সমস্ত নেতা, স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনিও জানেন সর্বরী মুখার্জি খাঁটি সোনা। ফলে আমার দৃঢ় বিশ্বাস তারা এই ঘটনা খতিয়ে দেখবেন। সর্বরিদির থেকে তাদের যদি জানবার প্রয়োজন থাকে নিশ্চয়ই তারা জেনে নেবেন। ফলে তারা কি করবেন এ ব্যাপারে আমাদের পূর্ণ আস্থা আছে। আমি শুধু আপনাকে একটি কথা বলবো, ওই ভদ্রমহিলা কেন আমার নাম করেছেন এ বিষয়ে আমি আজকে এবং কালকের মধ্যেই ওনার কাছে আমার অ্যাডভোকেট চিঠি পাঠাচ্ছেন। উনি তার কি উত্তর দেবেন উনি জানেন। আমি ওনার উত্তরের দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেব। এরপর আমি মানহানির মামলা করব, এবং আমি নিশ্চিত এই মামলা যখনই আমি রুজু করব, ভদ্রমহিলা বাধ্য হবেন প্রকাশ্যে বলতে কাদের পরামর্শে, কোন চক্রান্তের ভিত্তিতে সর্বরী মুখার্জিকে কোন রাজনৈতিক অ্যাঙ্গেলে মেলাইন করবার চেষ্টা করা হয়েছে। আমি এই ভিডিও বার্তার মধ্যে প্রতিমাদিকে বলবো, প্রতিমাদি আপনি আমার পাড়ার লোক, রমলা অ্যাপার্টমেন্টে থাকেন, আপনার হাজবেন্ডের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল, আপনি তো আমাকে চেনেনই না, আপনি তো জানতেনই না, কার কথায় আপনি আমার নাম বললেন। আপনি বলে কিন্তু অন্যায় করেছেন কি ন্যায় করেছেন সেটা আগামী দিনে কোর্ট বলবে। কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করব, যদি আপনি সত্যিকারের বিবেকবান মানুষ হন, তাহলে আপনি প্রকাশ্যে, এখনো আপনার সুযোগ আছে, প্রকাশ্যে বলে দিন বিধায়িকা আমার নাম এবং অয়ন পালের নাম বলতে আপনাকে কারা বাধ্য করিয়েছে, কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব পেছন থেকে আপনার হয়ে খেলছে, এটা আপনি বলে দিন। নইলে কিন্তু আগামী দিনে আপনার বিরুদ্ধে আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে, এবং সে পথেই আমি এগোচ্ছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ।